হ্যালো স্টুডেন্ট, নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার খবর আমরা কালকেই পেয়ে গেছি। এবং সেই প্রাকৃতিক দুর্যোগ কেন হয়েছে, তার নেপথ্যে কি কারণ রয়েছে, এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কোনো রকম কোনো বিপদ হতে পারে নাকি, বা কেন এরকম ঘটনা ঘটলো, তার সঠিক বিষয়গুলো সম্পর্কে আমরা খুব সহজে এই ভিডিওতে জেনে নেব। তো ফার্স্ট দেখো, প্রথমে যখন এই ঘটনাটা ঘটে তখন মনে হয়েছিল যে নেপালে ভূমিকম্প হয়েছে, কিন্তু পরবর্তীতে জানিয়ে দেয়া হয় যে ভূমিকম্প নয়, নেপালে ভয়াবহ হড়পা বান হয়েছে। এবং সেই হড়পা বানের নেপথ্যে কি কারণ রয়েছে সেটাও আমরা জেনে নেব। এবং এই হড়পা বানের জন্য এখনো পর্যন্ত নিউজে যেটা খবর এসেছে 157+ মানুষের মৃত্যু হয়েছে। এবং তার মধ্যে আমাদের ভারতবর্ষে 133 জন মানুষ তারা কিন্তু নিখোঁজ হয়ে গেছেন। কারণ মানস সরোবর যাত্রাপথে এই নেপালের একটি নদী আছে, ভেটকোশি নদী, সেই ভেটকোশি নদীর ক্রস করতে হয়, সেখানে একটা ক্যাম্প করার জায়গা রয়েছে। সেই ক্যাম্পের জায়গাটায় কিন্তু এই মারাত্মক হড়পা বান একদম 4000 মিটার থেকে জল, নুড়ি, পাথর, বালি, কাঁকড় এইগুলোকে সমস্ত কিছুকে নিয়ে এসে পুরোপুরি মিশিয়ে দিয়ে গেছে। ওকে, তো এই সম্পূর্ণ খবরটা আমরা জেনে নেব। নেপালের ভেটকোশি নদীতে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরো কন্টিনিউ বাড়ছে, 157, এবং এটা কিন্তু প্লাস হয়ে গেছে। ওকে, তো নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে এই বিপর্যয়ে এখনো পর্যন্ত অন্তত 157, কিন্তু যত দিন যাবে তত আমরা দেখতে পাবো যে এই সংখ্যাটা কিন্তু কন্টিনিউ বাড়ছে এবং বহুজন নিখোঁজ। তো এরকম ঘটনা কেন ঘটলো, এরকম হড়পা বান কেন ঘটলো, সেটা একটু আমরা জেনে নিই। দেখো, এই যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা আমরা সবাই দেখেছি যে প্রচন্ড পরিমাণে নদীর জল বয়ে আসছে, এরকম ভিডিও আমরা দেখেছি, কিন্তু তার নেপথ্যে কি কারণ আছে। তো দেখো, যখন এই প্রচন্ড পরিমাণে নদীর জল যখন এসে চারিদিকের আশেপাশের জায়গাকে পুরো প্লাবিত করে দেয়, সেটা মূলত চারটে বিষয়ের উপর নির্ভর করে। তো চারটে জিনিস হলে সেটা হতে পারে। কি কি? এক হচ্ছে সাধারণ বন্যা। যদি নদীর জল উপচে পড়ে তখন আমরা কি দেখি যে আশেপাশের যে এলাকা আছে সেই আশেপাশের এলাকা নদীর জল আরো বেড়ে গিয়ে আশেপাশের এলাকাকে পুরো প্লাবিত করে দেয়। ঠিক আছে, এতে কি হয়, এতে মূলত জল থাকে। ঠিক আছে, এতে মূলত জল থাকে, সমস্ত বাড়িঘর সমস্ত কিছু ভেসে যায়, এবং এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয়। ওকে, এবার দেখো ফ্লাশ ফ্লাডটা এটা অনেক সময় আমরা পাহাড়ে দেখতে পারি। পাহাড়ে এটা হয়, পাহাড়ি ঢালে আকস্মিক জলস্রোত, অর্থাৎ যদি বলতে পারো যে পাহাড়ি ঢালে হঠাৎ করে জলস্রোত বেড়ে গিয়ে বৃষ্টির কারণে বা যে কোনো হোক কোনো কিছুর কারণে প্রচন্ড পরিমাণে জল কিন্তু নদী দিয়ে বয়ে আসে, এবং অতিরিক্ত জল হওয়ার জন্য আশেপাশের যে এলাকাগুলো সেগুলোকে প্লাবিত করে দেয়। এবং এই জলের সঙ্গে শুধু জল নয়, জল, কাদা, পাথর এগুলো কিন্তু সমস্তটাই বয়ে আসে। তো এবার দেখো, রিভার ফ্ল্যাট এটা কয়েকদিন ধরে হয়, কয়েকদিন ধরে। ফ্লাশ ফ্ল্যাট এটা কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায়। এরপরে দেখো, যেটা অ্যাকচুয়ালি নেপালে হয়েছে সেটা হয়েছে গ্লোভ। ওকে, গ্লোভটা কি? তো দেখো, গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, এই গ্লোভ হয়েছে নেপালে। আর গ্লোভটাই পরে আসছি, তার আগে দেখো ক্লাউড বাস্ট সম্পর্কে বলে দিই। ক্লাউড বাস্ট কি? ধরো হঠাৎ করে পাহাড়ে আকস্মিক প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল, অতি ভারী বৃষ্টি হয়ে গেল। তো অতি ভারী বৃষ্টির জন্য উপরে যে নদী আছে সেই নদীর জলস্তর বেড়ে গেল, সেই নদী এখন প্রচন্ড পরিমাণে বলতে পারো যে তীব্র জলধারা নিয়ে সমতলের দিকে নেমে আসছে। এটাকে আমরা বলি ক্লাউড বাস। এটাও কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে হয়। কিন্তু নেপালে যেটা হয়েছে সেটা কি হয়েছে? সেটা হয়েছে গ্লোভ। গ্লোভ কি? গ্লেসিয়ার লেকের, ধরে নাও কোনো একটা লেক, সেই লেকের জল যখন আউটব্লাস্ট করে নদীর মাধ্যমে নিচের দিকে নেমে আসে তখন কিন্তু এই গ্লোভটা হয়। ঠিক আছে, এবার এর ফলে কি হয়, জল, কাদা, বিশাল বড় বড় পাথর, বরফ, এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু একদম নেমে আসে। ওকে, তো নেপালে যেটা হয়েছে সেটা হয়েছে গ্লোভ, এবং হঠাৎ করেই কিন্তু এই গ্লোভটা দেখা দেয়। ওকে, এবার দেখো, কোনো কিছু না বুঝে ওঠার আগেই এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে, এবং কেন সেটা হয়েছে সেটা এবার আমরা জেনে নেব। তো ফার্স্ট দেখে নাও,
নেপালের যে ঘটনাটা ঘটেছে দেখতেই পাচ্ছ, গ্লেশিয়ার লেক আউটব্লাস্ট ফ্লাড, এই ঘটনাটা ঘটেছে। ক্লাউড বাস বা ফ্লাশ ফ্লাড বা রিভার ফ্লাড এটা হয়নি, হয়েছে গ্লেশিয়ার লেক আউটব্লাস্ট ফ্লাড। তো দেখে নাও, তিব্বতের কাছে তিব্বত সীমান্তে অবস্থিত সব থেকে উঁচুতে রয়েছে একটি বড় লেক, যে লেকটার নাম হচ্ছে জ্যাংবো লেক। ঠিক আছে, এটা একটা বিশাল বড় গ্লেশিয়ার লেক। এই গ্লেশিয়ার লেকটি একদম তিব্বতের সীমান্তে একটি উঁচুতে থাকা, মানে বুঝতেই পারছো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচুতে থাকা এই জ্যাংবো লেকটি রয়েছে। এবং তার পাশেই কিন্তু আরেকটি লেক রয়েছে যেটার নাম হচ্ছে লুমিচিনি লেক। এটাও কিন্তু বরফ গলা জল জমে এই লেকটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই যে জ্যাংবো লেক এবং লুমিচিনি লেক, এই দুটো লেক খবরে আসছে। এবং কি হয়েছে, এই জ্যাংবো লেকে প্রচুর পরিমাণে জল জমেছিল। আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে জ্যাংবো লেকে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে, যারা আবহাওয়াবিদ তারা সতর্ক করেছিল। তো জ্যাংবো লেকের জল আউটব্লাস্ট করে প্রচন্ড পরিমাণে কিন্তু নদী ধরে নিচের দিকে নেমে এসছে। এই ঘটনাটাই ঘটেছে এবং তার জন্যই এরকম একটা আমরা প্রাকৃতিক বিপর্যয় দেখতে পেয়েছি। তো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো অত্যধিক উচ্চতায় থাকার কারণে এখানে প্রচুর বরফ জমে, একদম টিবেটিয়ান বর্ডারে রয়েছে। তো ক্লাইমেট চেঞ্জের জন্যই কিন্তু এই বরফ দ্রুত গলে এই লেকগুলোতে জলের চাপ ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। এবং তার ফলেই কিন্তু এই লেকের যে জল, সেই লেকের জল আউটব্লাস্ট করে নদী ধরে নিচের দিকে নেমে এসছে। এই ঘটনা ঘটেছে। তো কি হয়েছে দেখে নাও, এই যে জ্যাংবো লেক রয়েছে, সেখানে দেখো যেরকম আমাদের যে কোনো একটা পুকুর থাকে, পুকুরের চারিদিকে কি থাকে, পাড় থাকে। ঠিক আছে, সেই পাড়ের মধ্যে পুকুরের জলটা সীমা ধরে রাখে। এবার এই জ্যাংবো লেকের জল কন্টিনিউ বাড়ছিল, আবহাওয়াবিদরা সতর্কও করেছিল। এইবার দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বরফ গলা লেকের যে জলের স্তর সেটা কন্টিনিউ বাড়তে থেকেছে। ওকে, সেকেন্ড কি হয়েছে, জলের চাপ যখন বৃদ্ধি পেয়ে গেছে, তখন কিন্তু জল যে লেকের মধ্যে ছিল, সেই লেকের মধ্যে জলটা আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না। এবং লেকের যে আশেপাশের যে জায়গাগুলো, লেকের মধ্যে যে জলটা ধরে রাখে, এই যে বড় বড় পাথরগুলো, এই বড় বড় কংক্রিটের, যেরকম আমরা দেখতে পাই যে আমাদের পুকুরে একটা বলতে পারো যে জলটাকে ধরে রাখার জন্য, বা নদীর মধ্যে আমরা কি দেখতে পাই যে পাড় থাকে। তো এখানেও কিন্তু পাড়ের মতো যে কাজ করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা মোরেন প্রাচীর বলি। লেকের চারিদিকে মোরেন প্রাচীর। তো এখানে বড় বড় পাথর, এবং এই বড় বড় পাথরগুলোই কিন্তু এই জলটাকে ধরে রাখে। এইবার কি হয়েছে, জলের স্তর বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বরফ গলে যাচ্ছে এবং লেকের যে জল, সেই লেকের জলের স্তর বেড়ে যাচ্ছে। এইবার এই যে বড় বড় পাথরগুলো, এই বড় বড় পাথরগুলোর খাঁজে খাঁজেও বরফ থাকে। তো এই যে খাঁজে খাঁজে বরফ থাকে, সেই বরফগুলোও গলে গেছে। তো খাঁজে খাঁজে যে বরফ থাকে, সেই বরফগুলো গলে গেছে, পাথরগুলো নড়বড়ে হয়ে গেছে। তো যে লেকের যে পাড়, সেই লেকের পাড় ওই জলকে আর ধরে রাখতে পারেনি। তো পাড় ভেঙে গিয়ে এরকম একটা বিপর্যয় আমরা দেখতে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ যে জ্যাংবো লেক, সেই লেকের জল পাড় ভেঙে গিয়ে এই যে পয়কু রিভার আছে, তিব্বতের অঞ্চল থেকে সৃষ্ট হওয়া পয়কু রিভার, সেই পয়কু রিভার দিয়ে প্রবল গতিবেগে নেপালের দিকে কিন্তু জলটা ধেয়ে এসছে। ঠিক আছে, বোঝা গেল। তো তিব্বত অঞ্চল থেকে সৃষ্ট জলধারা প্রবল বেগে নেপালের দিকে ধেয়ে আসছে এই পয়কু রিভার দিয়ে। এই যে দুটো আমাদের লেক আছে, জ্যাংবো লেক এবং লুমিচিনি লেক, এই দুটো লেকের জল পয়কু রিভার দিয়ে তিব্বত অঞ্চল থেকে প্রবল ভাবে কিন্তু নেপালের দিকে নেমে আসছে। এইবার যখন এই পয়কু রিভার দিয়ে তীব্র গতিবেগে জল, নুড়ি, পাথর, বালি একদম প্রবল গতিবেগে নিচের দিকে নেমে আসছে, সেই সময় একটা সীমান্ত রয়েছে ততপানি এরিয়া বলে। যখনই এই নেপাল সীমান্তে প্রবেশ করেছে, তখনই কিন্তু এই নদীটা রুদ্রমূর্তি ধারণ করেছে। কেন? কারণ একদম 4000 মিটার উচ্চতায় এই লেকটি ছিল, জ্যাংবো লেক। ঠিক আছে, সেখান থেকে জ্যাংবো লেক এবং লুমিচিনি লেক একদম 4000 মিটার উচ্চতায়, সেখান থেকে পয়কু রিভার দিয়ে জলটা কিন্তু নেমে আসছে এবং 4000 মিটার থেকে 2500 মিটার। এবার যখনই এই 2500 মিটারের কাছাকাছি চলে এসছে, তখন নদী তীব্র একটা রুদ্র মূর্তি ধারণ করেছে।
ওকে, তো ততপানি এরিয়ায় নেপাল সীমান্তে প্রবেশ করে এখানে রুদ্রমূর্তি ধারণ করেছে। এবার এই ততপানি এরিয়াটা ক্রস করার পরে এই যে নদীটা, এই নদীটাকে বলা হয় ভূতকোশী রিভার। তো ততপানি পেরোলেই এই যে নদীটার নাম, মানে নেপাল সীমান্ত ক্রস করলেই ততপানি যে এরিয়া আছে, পয়কু রিভার যখন ততপানি এরিয়া বা নেপাল সীমান্ত ক্রস করে যায়, সেই পয়েন্ট থেকে কিন্তু নাম হয়ে যায় ভূতকোশী রিভার। তো এই ভূতকোশী রিভার দিয়ে জলটা এবার বয়ে যাচ্ছে। তো ততপানি পেরোলেই এই নদীর নাম বদলে হয়ে যায় ভূতকোশী। 4000 মিটার থেকে 2500 মিটার নিচে আছড়ে পড়ে বরফ গলা জল, নুড়ি পাথর এই ভয়াল স্রোত কিন্তু নেয়। ওকে, এইবার দেখো এই যে ভূতকোশী রিভার থেকে যখন জলটা নেমে এসছে, সেই সময় নেপালের আশেপাশের যা যা এরিয়া ছিল ভূতকোশী রিভারের আশেপাশের, সেই জায়গাগুলোকে প্রবলভাবে প্লাবিত করে দিয়েছে। ঠিক আছে, তো এই রকম একটা ভয়াবহ রূপ আমরা দেখতে পেয়েছি। অনেকের মনের মধ্যে প্রথমেই যখন এরকম হঠাৎ করে এত পরিমাণ জল নেমে আসছে, তখন প্রথমে ভেবেছিল যে কোথাও কোনো একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু তা কিন্তু নয়। যেটা হয়েছে নেপালে সেটা হচ্ছে গ্লোব। এর ফলে পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে কি কোনো বিপর্যয় দেখা দিতে পারে? দেখো, ভারতবর্ষের প্রায় 133 জন মানুষ নিখোঁজ, তাদেরকে খোঁজার কাজ চলছে। কেন তাদেরকে খোঁজার কাজ চলছে সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। এই যে টাইমটা, এই টাইমটায় কিন্তু মানস সরোবর যাত্রা করা হয়, এবং কৈলাস মানস সরোবর যাত্রার অন্যতম সেরা একটি সুন্দর পথ রয়েছে, যেটা আরানিকো হাইওয়ের পাশ দিয়ে। এবং সেখানে এই যে নদী ভূতকোশী রিভার, সেই ভূতকোশী রিভারের কাছে, আরানুকি হাইওয়ের ভূতকোশী রিভারের কাছে কিন্তু প্রচুর মানুষজন মানস সরোবরের যাত্রার জন্য এখানে ক্যাম্প করে। তো তারা যে ক্যাম্প করেছিল ভারতবাসীরা, সেই জায়গাটায় জল হঠাৎ করে আছড়ে পড়ার জন্য সেই সমস্ত মানুষগুলো নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খোঁজার কাজ চলছে। তো রাতের অন্ধকারে যখন পাহাড়ি ঢাল বেয়ে প্রবল বেগে জল নেমে আসে, তখন ক্যাম্পের ভেতরের মানুষরা কিছু বুঝে ওঠার আগেই 4-5 তলা সমান জলের ঢেউয়ে সমস্ত কিছু ভেসে যায়। ওকে, আচ্ছা, এইবার দেখো এই ধ্বংসলীলার ফলে কি কি হয়েছে ক্ষতি তোমরা দেখেইছো। অনেক সোশ্যাল মিডিয়াতে এখন পুরো ছড়িয়ে গেছে যে মৈত্রী ব্রিজ, যেটা ভারত নেপাল বা চীন নেপাল সংযোগকারী একটা গুরুত্বপূর্ণ সেতু, সেটা ভেঙে গেছে। ঠিক আছে, তারপরে দেখো নেপালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার নাম রাজসুয়াগাড়ি। এই রাজসুয়াগাড়ি, এটা নেপালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এটা ব্যাপকভাবে এই জলের ফলে প্লাবিত হয়ে গেছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। জলবিদ্যুৎ কেন্দ্র, নদীর স্রোতের মুখে থাকা আস্ত একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, ওটাও জলের তলায় চলে গেছে। তারপর দেখো তিমুর এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, এবং পার্শ্ববর্তী আরেকটা নদী ত্রিশূল নদীতে, সেখানে কিন্তু আশেপাশের যে নদীগুলো সেগুলোতেও কিন্তু জলস্তর বেড়ে গেছে। এইবার দেখো, এই যে ভূতকোশী নদী, বারবিজ বলে একটি এরিয়া রয়েছে, সেই বারবিজ এরিয়ায় এসে ভূতকোশী নদী দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং একটি ভাগ হচ্ছে সুনকোশী রিভার। বিপুল গতি ধ্বংসাবশেষ নিয়ে নদীটি সুনকোশীর নাম নিয়ে এগিয়ে যায়। যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ভাগ সুনকোশী রিভার। পরে এই যে সুনকোশী রিভারের জল, সেটাই কিন্তু ভারতে বিহারে প্রবেশ করে সপ্তকোশী বা কোশী নদীর মাধ্যমে। এবার কোশী নদীরও কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এবার যেহেতু কোশী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বিহারের কোশী নদীর সেই জল এসে পড়বে গঙ্গা নদী, গঙ্গা নদী থেকে মুর্শিদাবাদ, নদিয়া, এইগুলোরও কিন্তু জলস্তর বাড়বে। এবং এই সময় যদি প্রবল বৃষ্টিপাত হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা ভারতবর্ষেও বন্যার সম্ভাবনা দেখা যেতে পারে, এটাও কিন্তু অনুমান করা হচ্ছে। তো জলের স্পিড লেভেল এমনিতেই মারাত্মকভাবে বেড়ে রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি ভারী বৃষ্টিপাত হয়ে যায়, তো দুয়ের মিলিত প্রভাবে কিন্তু আবার ভয়াবহ বন্যা আমরা দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো যেটা আমি তোমাদের বলছিলাম যে প্রায় মানস সরোবর যাত্রা করার জন্য 133 জন ভারতীয় যারা যাত্রাপথে ছিলেন, তারা কিন্তু নিখোঁজ। তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালাচ্ছে ভারত সরকার। এবং ত্রিশূলী নদী সহ নেপালের আরো যেগুলো নদী আছে, যেগুলোরও কিন্তু জলস্তর বেড়ে গেছে, সেই নদীগুলোর আশেপাশের এলাকাকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এবং এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ভারত সরকারের বিদেশ মন্ত্রক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বিভিন্ন দিক থেকে যোগাযোগ করছে, কমিউনিকেট করছে, যাতে এই পরিস্থিতিতে ভারত এবং নেপাল মিলিতভাবে যৌথ উদ্যোগে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে। ওকে, তো এই হলো পুরো ঘটনা। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও।
প্রতিদিন সকাল 8টায় আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, দেখতে কেউ মিস করো না। প্রতিদিন সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে। আর ডেইলি ক্লাসের পিডিএফ যদি তুমি পেতে চাও, তার জন্য এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও, 81 59 91 66 85। 81 59 91 66 85 নাম্বারটাকে মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। তোমাদের কাছে গ্রুপের লিংক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট, ক্লাসের পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।